24 ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশে আরো এক উইকেটের পতন। ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বাংলাদেশের অন্যতম ভারত বিরোধী এক নেত্রীর মৃতদেহ। কখনোই ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করতে পারেন না, এটি একটি খুন। বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ছদ্মবেশে বাংলাদেশে ঘুরতেছে। 10 দিনের মধ্যে বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে। আওয়ামী লীগের পরিকল্পনা আছে। আওয়ামী লীগ অবশ্য পরিকল্পনা করছে এবং অবশ্য পরিকল্পনা করতে পারে। আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে হবে এবং কিভাবে ফিরে আসবে, আবার কিভাবে রাষ্ট্র ক্ষমতা আসবে, সেটা 100% আওয়ামী লীগ পরিকল্পনা করবে। আওয়ামী লীগের বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনা করা যাচ্ছে না। তফসিল একবার দুবার পরিবর্তিত হতে পারে। শেখ হাসিনা যে কোনো সময় ফিরে আসতে পারে, নির্বাচন বানচাল করতে পারে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না। ফলে নতুন তারিখে আওয়ামী লীগ অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে, যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন। গত এক সপ্তাহ ধরে তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না। দেখেন, অত্যন্ত সাহসের সঙ্গে কিন্তু কথাটা বলে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবারও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, আগে আমরা ভিডিও দেখে আসি, তারপরে এই বিষয় নিয়ে কথা বলছি। আরো এক উইকেটের পতন। আজ হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বাংলাদেশের অন্যতম ভারত বিরোধী এক নেত্রীর মৃতদেহ। তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন এবং এনসিপি মানে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নিজের ছাত্রনেতাদের তৈরি একটি দল, যার মূল ভিত্তিটাই ভারত বিরোধিতা। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে, যিনি আজকে মারা গেছেন, অর্থাৎ যার হঠাৎ করে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে হোস্টেলের বন্ধ ঘরে, তার নাম জান্নাত আরো রুমি। তার বয়স 30 বছর। তিনি এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন এবং ধরে নেওয়া যাচ্ছিল আগামী নির্বাচনেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। এই পার্টিকুলার নেত্রী বা এই ছাত্রী, তিনি বরাবর যখন কথা বলেছেন তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন, ভারতের বিপক্ষে কথা বলেছেন এবং মুদ্রা কথা হলো, যেভাবে মোহাম্মদ ইউনূসের এই ছাত্ররা ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে রাজনীতি করেছেন, তিনি কিন্তু ঠিক সেই পদই বা সেই পথই অনুসরণ করেছিলেন। আজকে হঠাৎ করে তার ঝুলন্ত মৃতদেহ কিভাবে সেই ঘর থেকে উদ্ধার করা হলো এবং এর পিছনেই বা কে আছে, তা কিন্তু বড় ধন্দের বিষয় মোহাম্মদ ইউনূসের কাছে। আমি কালকে বাংলাদেশের একাধিক রিপোর্ট দেখছিলাম একাধিক নেতা নেত্রীরা এবার সিকিউরিটি চেয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন। বিভিন্ন জায়গায় খবর এসছে যে যারা ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, যারা ক্রমাগত আওয়ামী লীগকে কারণে অকারণে বিভিন্ন কারণে দায়ী করেছেন, তারা এবার প্রাণ সংশয়ে ভুগছেন। কিছুদিন আগে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি, যিনি প্রায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন গুলিবিদ্ধ হওয়ার পর, সেই ঘটনার পর ভারত বিরোধী এই সকল নেতারা হঠাৎ করে কেন সিকিউরিটি চাইছেন, সেটাই তো একটা বড় প্রশ্ন। তারাই তো কিছুদিন আগে দাবি করেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা সব ভালো আছে। তারাই তো দাবি করেছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা চমৎকার কাজ করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কথায় কথায় ভারতের বিপক্ষে কথা বলেন, তিনি অত্যন্ত চমকপ্রদ এক আইন প্রশাসনকে সমাজে কাজে লাগাচ্ছেন, যার ফলে বাংলাদেশে অপরাধের সংখ্যা নাকি আওয়ামী লীগের থেকে অনেকটা কমে গেছে। আজ হঠাৎ করে কেন তারা বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর উপর ভরসাটা রাখতে পারছেন না? কেন হঠাৎ করে পার্সোনাল সিকিউরিটি চাইছেন? সব থেকে বড় কথা, এরা দেশের জন্য এমন কি কন্ট্রিবিউট করেছেন যে সরকারি টাকায় এদেরকে পার্সোনাল সিকিউরিটি দেবে সরকার? আজকে এই যে নেত্রী, যিনি ভারত বিরোধী নেত্রী হিসাবে পরিচিত, জনপ্রিয় এক নেত্রী, তার মৃত্যুর পর তাদেরই দলের আরো এক নেতা কিন্তু পুরো বিষয়টি ফের একভাবে আওয়ামী লীগ এবং ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাটি করেছেন। ফেসবুকে পোস্ট করে এনসিপির নেতা তারেক রেজা তিনি পরিষ্কার বলেছেন, এটা আত্মহত্যা নয়। মানে এই নারী বা এই নেত্রী বা এই ছাত্রী কখনোই ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করতে পারেন না, এটি একটি খুন এবং এর পিছনে কি আওয়ামী লীগ আছে। এবার আওয়ামী লীগকে টানামানি আপনারা বুঝতে পারছেন। এর পরের স্টেটমেন্টটা হলো, আওয়ামী লীগ ভারতে বসে এই চক্রান্ত করছে এবং চক্রান্তের জন্য তিনি আত্মহত্যা করেছেন। সেই অঞ্চলের পুলিশ কিন্তু এসব কথা বলছে না। অর্থাৎ বাংলাদেশের ছাত্ররা যে কথা বলছে, সেই অঞ্চলের পুলিশ, সেই অঞ্চলের গোয়েন্দা দপ্তর কিংবা মোহাম্মদ ইউনূস সরকার অফিসিয়ালি সেই কথাকে সমর্থন করছে না, কারণ তাদের কাছে তো প্রমাণই নেই। প্রমাণ ছাড়া কিভাবে আন্তর্জাতিক এক রাষ্ট্রকে দায়ী করবেন তারা? আপনাদের তো মনে আছে ওসমান হাদির এই ঘটনায় আমি আপনাদের একটি প্রেস কনফারেন্স পুলিশের কোট আনকোট পড়ে শুনিয়েছিলাম, যেখানে পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা পরিষ্কার বলেছিল এর সঙ্গে ভারত যোগের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এবং ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি যে ভারতে পালিয়ে গেছেন তার সপক্ষেও কোনো তথ্য বা নির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে নেই। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে কোনো প্রমাণ, কোনো তথ্য কারোর কাছে নেই, কিন্তু এই ছাত্র নেতারা হঠাৎ করে ভারতকে দায়ী করতে শুরু করে দিয়েছেন। আসলে পুরো বিষয়টাই হলো আতঙ্কের। তারা বুঝতেই পারছেন না কোথা থেকে তাদের এই সহযোদ্ধারা একের পর এক মৃত্যুর সামনে ঢলে পড়ছেন।
কেউ গুলিবিদ্ধ হচ্ছেন, কেউ গলায় স্বেচ্ছায় হয়তো আত্মহত্যা করার চেষ্টা করছেন। কিন্তু হঠাৎ করে এই পরিস্থিতি কেন তৈরি হলো সেটাই কিন্তু তারা কিছুতেই বলতে পারছেন না। এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে দিনের পর দিন মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করে, সমর্থন করে তারা এখন মোহাম্মদ ইউনূসের আইন, প্রশাসন, সেনাবাহিনী কিংবা পুলিশের উপরও কোনো আঙুল তুলতে পারছেন না। তারা পুলিশকেও প্রশ্ন করতে পারছেন না, এবং পুলিশকে প্রশ্ন করতে পারছেন না বলেই তাদের মুখে সে নির্লজ্জ ভারত বিরোধিতা, আওয়ামী লীগের দিকে আঙুল তোলার দায় এবং এই পুরো বিষয়টি নিয়ে সস্তা রাজনীতি করার একটা চেষ্টা। আমি তারেক রেজার একটি স্টেটমেন্ট পড়ছিলাম যেখানে তিনি বলেছেন যে এই নারী বা এই নেত্রী যেদিন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয় সেদিন 32 নম্বর ধানমন্ডি বাড়ির কাছে কিছু আওয়ামী লীগ সমর্থক দ্বারা হিউমিলেটেড হন, অর্থাৎ তাকে অপমান করা হয়, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। এবং কবে শেখ হাসিনার রায় ঘোষণা হয়েছে তার আফটার এফেক্টস কালকে রাতে হয়েছে, এবং তিনি হঠাৎ করে মনে করেছেন এই নারী যে আমি অপমানিত বোধ করেছি, আওয়ামী লীগ আমাকে সাইবার বুলিং করছে, আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে, তাই ভাই আমি আত্মহত্যাটা করিনি। দেখুন, মৃত্যুকে আমি উদযাপন করি না, কখনোই কোনো মৃত্যুকে আমি গ্লোরিফাইও করছি না। আমি মৃত্যুকে নিয়ে সে অর্থে কোনো ভিডিও কোনোদিনই কখনো আপনাদের সামনে উপস্থাপন করিনি, কারণ মৃত্যু আমার কাছে অন্তত কোনো সহজ বিষয় নয়। কিন্তু এই সকল ছাত্র নেতা বা নেত্রীরা হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এসে যেভাবে কথায় কথায় ভারতকে হুমকি হুঁশিয়ারি দিনের পর দিন দিয়েছেন, যেভাবে তাদের একটা স্টেটমেন্টের পর দ্বিতীয় স্টেটমেন্টটি ভারতকে নিয়ে হতো, তারপর বিশ্বাস করুন তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কাজ করে না, যখন ফের তারা আরো একটা মৃত্যুর উপর রাজনীতির একাধিক অঙ্ক কষতে শুরু করেন। তারা ভারতকে নিয়ে আবার স্টেটমেন্ট দিচ্ছেন, তারা 7 সিস্টার্সকে কেটে ফেলার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, তারা চিকেন স্নেককে টুকরো করে দেওয়ার হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন। কারণটা কি? তাদের প্রশ্ন করার অধিকার অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু ভারতকে টেনে কথায় কথায় অকারণ সস্তা রাজনীতি করা যদি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চরিত্র হয়, তাহলে তাদের প্রতি সহানুভূতি অন্তত আমি দেখাতে পারছি না। তারা ভারতের রয়ের দিকে দুদিন পর ফের আঙুল তুলবে, এটা নিয়ে তারা ফের ভারতকে দায়ী করবে, কিন্তু যাদের অফিসিয়ালি তথ্য এবং প্রমাণ জোগাড় করার খেলা উচিত তারা কি সেটা করতে পারছে না। আর আপনারা ভাবলেনই বাকি, র যদি এই কাজের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত করতো তাহলে র কি আপনাদের জন্য তথ্য প্রমাণ সবকিছু ছেড়ে আসতো না তো। ফলে বোকা বোকা রাজনীতি না করে একটু ম্যাচিওর হন, ভিশনারি রাজনীতি করুন, এই প্রত্যাশা আমার বাংলাদেশের এই ছাত্রছাত্রীদের কাছ থেকে রইল যারা হঠাৎ করে নেতা বা নেত্রী হয়ে উঠেছেন। যাই হোক, তবে সব থেকে বড় খবর, 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশের। এবার ক্রিকেট ম্যাচ চলছে, আরো কোনো উইকেটের পতন হয় কিনা দেখার জন্য অপেক্ষা করতেই হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না। ফলে নতুন তারিখে আওয়ামী লীগ সেই অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে, যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন। গত 1 সপ্তাহ ধরে তিনি প্রতিদিনই কমপক্ষে 4টি থেকে 5টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন, তাদের নির্বাচনী বা প্রচার কৌশলের বিষয়ে কথা বলছেন। জাতীয় পার্টির কাকরাইল অফিস, যেটি কদিন আগেও পুড়িয়েছিল, বিক্ষোভ করেছিল, অথচ সেই অফিসে বসেই আওয়ামী লীগের 15 বছরের সহযোগী জাতীয় পার্টি প্রধান জিএম কাদের সেখানে মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিলেন, নির্বাচনের কাজ ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলেন। চিন্তা করা যায়, কাজেই বলা যাচ্ছে যে তারপর থেকে আলোচনা আসছে এগুলো কিসের আলামত। তাহলে কি এগুলো একদিকে যখন অ্যাটেনশন অন্যদিকে চলছে, আরেকদিকে কি ধীরে ধীরে সব পক্ষকে নির্বাচনে আনার প্রক্রিয়া চলছে? কেউ কেউ বলছে যে যখন এর আগে জাতীয় পার্টির রানিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, আনোয়ার হোসেন মঞ্জুদের যখন কোনো প্রতিক্রিয়া হয়নি, তেমন প্রতিক্রিয়া হয়নি জিএম কাদেরের এই নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করে, ঠিক এমনই একটি ভাবে আওয়ামী লীগের তাদের কার্যক্রম শুরু করবে। সেটি সবাই বলছে যে এটি মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুরু করবার আগে একটি প্রেক্ষাপট মাত্র। কাজেই সবাই ধারণা করছে যে এই নির্বাচনটি সম্ভাব্য নানান কারণে নির্বাচনটি পিছিয়ে যাবে এবং ধীরে ধীরে যে মানুষের রিপার্কেশন, যাদেরকে কদিন আগেও আওয়ামী লীগের দোসর বলা হতো, সেই জাতীয় পার্টি যখন একেবারে স্মুথলি নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারছে, তাদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিভিন্ন মহল থেকে কথাও আসছে যে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করা হবে আওয়ামী লীগের ক্ষেত্রেও, যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন। গত 1 সপ্তাহ ধরে তিনি প্রতিদিনই কমপক্ষে 4টি থেকে 5টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন, তাদের নির্বাচনী বা প্রচার কৌশলের বিষয়ে কথা বলছেন। দলীয় তিনি একটি কমিটির মাধ্যমে কিভাবে কাজ করা যায় সেদিকে নজর রাখছেন, কারণ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না। ফলে নতুন তারিখে আওয়ামী লীগ সেই অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে, কারণ আপনারা জানেন যে জুলাই বিপ্লব এবং ইনকলাব মঞ্চ বা এনসিপি এদের একটি তীব্র বিরোধিতা রয়েছে। ফলে সব পক্ষকে কিভাবে একটি শান্ত থেকে
একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় শুরু করা যায় সেটি নিয়ে কিন্তু সরকারের ভেতরে এবং বাইরে প্রায় প্রতিদিনই কাজ চলছে। কারণ আপনারা জানেন যে বাইরের দেশের চাপ সুস্পষ্ট, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, ভারত, রাশিয়া, কাজে এই সবগুলোর চাপ উপেক্ষা করতে পারবে না সরকার, সেটি বলছে বিশ্লেষকরা। এবং সেটিকে কেন্দ্র করেই মূলত জাতীয় পার্টির এই যে ড্রাই রানটি চলছে এবং এখানেও কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। কেননা একদিকে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে, ইন্ডিয়ান হাই কমিশন, ওসমান হাদি বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রয়েছে, আবার অন্যদিকে কিন্তু এই কার্যক্রম চলছে। মূলত এটি এক ধরনের যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত আওয়ামী লীগকে ফেরানোর এটা কিন্তু তাদেরই কৌশল এবং তাদের সেই সুনির্দিষ্ট কৌশলই হাঁটছে, যে কৌশলে যেটি বলা হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি উৎসবমুখর নির্বাচন, একটি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন, সেটি কিন্তু আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দলই প্রথমবারের মতো অংশ নেবে, এটা সত্য। কাজে সেই নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছে। সেটি 2026-এর শেষেও কেউ কেউ বলছেন, আবার কেউ জোরালো দিয়ে বলছেন 2027-এর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আপনাদের সাথে আরেকটি তথ্য, দুটি তথ্য জানিয়ে রাখি। একটি হচ্ছে জামাতের আমির ইতিমধ্যেই লন্ডন পৌঁছেছেন বলে খবর এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে, কিন্তু তিনি কেন কি কারণে হঠাৎ করে লন্ডনে গেলেন এটির বিষয় জানা যায়নি। অনেকেই বলছেন যে ব্যাকডোরে কি তারেক রহমানের সাথে শেষ পর্যায়ের কোনো কথা বলতে গেছেন কিনা, কেননা ইতিমধ্যে খবরের প্রকাশ যে জামাতের কাছ থেকে 220টি আসনে শরিকরা আসন ভাগাভাগির কথা বলছে। মূলত এটি জামাতের একটি মাথা ব্যথার কারণ, তারা কি শেষ মুহূর্তে তারেক রহমানের সাথে কোনো আলোচনায় বসে কিনা। আরেকটি হচ্ছে যে তারেক রহমানের আপনারা যেটি ঘোষণা করা হয়েছে, তারেক রহমান 24শে ডিসেম্বর লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টায় রওনা দিবেন এবং 25শে ডিসেম্বর সকালবেলা তিনি এসে পৌঁছাবেন। এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ বিমানে সেই ফ্লাইটের তারেক রহমানের সঙ্গী হতে সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে বাংলাদেশে যে তাকে বরণ করতে প্রায় 20 লাখ লোকের সমাগম থাকবে যেটি বলা হচ্ছে। ফলে সেই দিন যে একটি জনস্রোত যাবে এটি বলাই বাহুল্য, কারণ দীর্ঘদিন পর তিনি 17